জাতিসংঘের প্রতিবেদন এবং চীনা দূতাবাসে হুমকি, বড় কোনো বিপদের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। কারণটি হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের যে দুঃখিত জাতিসংঘের যে প্রতিবেদন সিকিউরিটি কাউন্সিলের, সেইখানে বাংলাদেশে আল কায়দার ভূমিকা হুমকির স্বরূপ এবং উদ্বেগজনক বলে তারা যেমন মন্তব্য করেছে, বাংলাদেশ সরকার সেটি এক ধরনের উড়িয়ে দিয়েছিল। কিন্তু ঠিক এর পরপরই চীনা দূতাবাসে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে, যার সঙ্গে আল কায়দার নাম উঠে এসেছে। রাশিয়ান দূতাবাসে একই ঘটনা। এর আগে কানাডা দূতাবাস কয়েকদিন আগে আলাদা করে নিরাপত্তার জন্য সতর্কতা জারি করেছে। এই যে পরিস্থিতির মধ্য দিয়ে আসলে কি বাংলাদেশে এই ইসলামিক জঙ্গিবাদের জায়গা থেকে বড় কোনো অঘটন ঘটতে যাচ্ছে কিনা? দস্তগীর জাহাঙ্গীর, আপনি যদি আপনার কাছে তথ্য এবং বিশ্লেষণ ধারণা সব মিলিয়ে আপনার মতো করে যদি বলেন। একটি বিষয়, আপনার আজকের ভূমিকা থেকে আমাদেরকে আপনি আসলে ভয় দেখিয়ে দিলেন। কি ভয় দেখালেন সেটা আমি একটু বলে নিই। সেটা হলো, বাংলাদেশ একটা স্থিতিশীল পরিস্থিতিতে ছিল আন্তর্জাতিক অঙ্গনে তথা ইন্দো প্যাসিফিক জোনে। কি স্থিতিশীলতা ছিল? যে সেখানে জঙ্গিবাদের আর হচ্ছে না, অ্যাক্টিভিটিস হচ্ছে না। আমরা এই জন্য কথাটা ভয়ের হলো যে যখন শেখ হাসিনার সরকার আসলো 2008 সনে, আমি যদি ভুল বলি আপনি ঠিক করে দিবেন, তার আগে যে বিএনপির সরকার ছিল তখন বাংলা ভাই অমুক তমুক জেএমবি, মানে আমি বিষয়টা এইভাবে বলি, আমার দর্শক শ্রোতা আপনাদের কাছে ক্ষমা চাইনি। আমি বাংলাদেশে বসবাস করি না 1987 থেকে। আমি পলিটিক্স, পলিসি এবং ডিপ্লোমেসি ওয়াশিংটন ডিসি টুয়ার্ডস ইন্দো প্যাসিফিক নিয়ে কাজ করি, এই জন্য আমি এই বিষয়গুলো বুঝি। কিন্তু যখন বাংলাদেশের ইন্টারনাল যে জঙ্গিবাদের যে নেটওয়ার্কগুলো, যেটা সেই সময়ে আমরা বাংলা ভাই সহ দেখতে পেলাম, সেটাকে নির্মূল করেছিলেন যেই সরকারকে এই বর্তমান সরকারের অনুসারীরা এবং জামাতিরা বলে ফ্যাসিস্ট সরকার, মানে শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকারের সময় এই ধরনের প্রতিবেদন জাতিসংঘ থেকে আসেনি, কেউ এই ধরনের চিন্তাও করেনি। অতএব আপনার কথা থেকে আমরা সকলেই যে বুঝতে পারছি যে অশনি সংকেত, যেটাকে কবির ভাষায় আমরা বলতে পারি দুর্যোগের ঘনঘটা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইম্পর্টেন্ট, ইটস নট সাধারণ পরিষদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ডিসিশন নিতে পারে যে কোনো দেশে পরাশক্তির কোনো সৈন্যবাহিনী পাঠাবে কিনা, যেমন ইরাক। তো সেই নিরাপত্তা পরিষদের এই অগাস্ট মাসে, এখনো যে মাসে আমরা কথা বলছি, সেই মাসে তাদের প্রতিবেদনে বলেছেন যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে বাংলাদেশ শব্দটা আসছে কিভাবে সেটাও আমি উত্থাপন করি। আসছে এইভাবে, ভারতীয় উপমহাদেশে আল কায়দা AQIS তার বিকেন্দ্রীভূত স্লিপার সেল এবং লজিস্টিক নেটওয়ার্ক গড়ে তোলার জন্য বাংলাদেশকে ব্যবহার করছে। এই প্রতিবেদন প্রকাশের সাথে সাথেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, মনে হচ্ছে একটা আমি ছোটকালে আমাদের বাড়ির সামনে অনেক বালু ছিল বাড়ি করার জন্য, সেটা ছিল আমার রসদ, এবং আমি দোকান খুলে বসতাম, ছোট ছোট ছেলেমেয়েরা সেখান থেকে এটা আমি ডিসিশন দিতাম, আমি সমস্ত কিছু, তারা শুধু আমার কথা শুনতে হতো। বিষয়টা মানে এটা কি একটা পররাষ্ট্র মন্ত্রণালয় সেই বালুর টিভির মতন সে কি বিক্রি করছে, কি বলছে, কি সাথে সাথে কোনো চিন্তা, কোনো আলাপ, কোনো আন্তর্জাতিক ভাবে কারোর সাথে আলাপ করে না করেই তারা কি করলো, বাংলাদেশ সরকার সাথে সাথে বলল যে এটা অনুমান ভিত্তিক বলে খারিজ করে দিয়েছে। আমি ক্লান্তভাবে বলছি, কারণ এটার মধ্যে তো থাকতে হবে যৌক্তিক ভাষা, এটার মধ্যে তো থাকতে হবে ডিপ্লোম্যাটিক ভাষা। এটাতে কোনো কিছুই না করলে যে না, এখানে কোনো কলা খাওয়া হচ্ছে না। এই যে বিষয়, আমি কলা খাই না বললেই কি হবে? উট পাখি বলে, বা উটের মতো ওই পাখিটার মতন যদি আমরা বালুর টিভিতে মাথা দিয়ে রাখি, তাহলে কি হবে? না, হবে না।
তার তথ্যচিত্র এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে, যেটা নিয়ে আপনি আলাপ করছেন। আমরা জানি গত 7 দিনের ভিতরে একটি হিন্দু পরিবারের সকলকে হত্যা করা হয়েছে। পুলিশ এটাকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে আর 2 জন হিন্দুকে গ্রেফতার করেছে, এবং তারা সেটাকে বলছে গাঁজা সেবন অমুক সেবন নিয়ে, কি আবার জজমিয়া নাটক। কিন্তু এটার সাথে যে এই জঙ্গিবাদের যে হচ্ছে, ছোট ছোট করে তারা বড় অ্যাকশন করার জন্য পরিকল্পনা করছে, এটা আমি বাদে আপনারা সকলেই জানেন বাংলাদেশে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এবং এটা যত সহজভাবে আমি বলছি তত সহজ নয় বিষয়টা। এটা নিয়ে আমাদের কোথায় ঘটবে? এটা কি কোনো মলে ঘটবে, মানে যেখানে মার্কেট প্লেস সেখানে ঘটবে, না এটা স্কুলে ঘটবে, না এটা বিমানবন্দরে ঘটবে, না এটা প্রত্যেকটা জেলায় আগের মতন ঘটবে? কতগুলো মানুষ মারা যাবে? এসবগুলো তো অনেকেই বলতে পারেন আপনি কোত্থেকে শুনলেন। আমি বললাম আমি ছাড়া আপনারা সকলেই জানেন। অতএব চীন দূতাবাস, রাশিয়ান দূতাবাস, সে ইমেলের মাধ্যমে যে হুমকিগুলো দেওয়া হয়েছে, এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। এটা হতে পারে, হয়তো হয় আমরা দুইভাবে বলতে পারি। যারা ফিল্ডে কাজ করেন তাদের পেছনের ইন্ধনদাতা নিয়ে আমরা এখন কথা বলছি না, যারা ফিল্ডে কাজ করেন তাদেরকে নিয়ে কথা বলছি। এবং আমরা একদিন সকালবেলায় বহু বছর আগে শুনলাম পৃথিবীতে এই আল কায়দা আছে, সিএনএন কথা বললো, ফক্স কথা বললো, আমরা মনে করলাম আরে আল কায়দা তোকে আগে কখন দিন শুননি। আল কায়দা হয়ে গেল, এখনো আছে, কাজ করছে, বিভিন্ন দেশে কাজ করছে। এখন ফাইনালি একটা স্থিতিশীল উর্বর ভূমি চীনের সাথে যেখানে বসতে পারলে, অস্থিতিশীল অবস্থায় থাকতে পারলে, আন্তর্জাতিক বলয়ের যারা চীনের বাণিজ্য অ্যাগ্রেশন শব্দটা ব্যবহার করি, বাণিজ্য অ্যাগ্রেশনকে তারা প্রতিহত করতে চায়, তাদের কি কাজ? এবং তাদের কাজের জন্যই কি এই স্লিপিং সেল, যেটাকে জাতিসংঘ বলছে, তাদেরকে কি ঘুম থেকে তুলে ব্যবহার করা হচ্ছে? এবং তাদের মাধ্যমে কি রাশিয়া চাইনিজ দূতাবাসকে হুমকি দেওয়া হচ্ছে? কিছুদিন আগে আপনি নিজেও জানেন আরও কয়েকটি দূতাবাসের একই ঘটনা ঘটেছে। তুলনামূলকভাবে আমি শুধু সহজ করার জন্যে, এটা যাতে আমাদের সাধারণ দর্শক শ্রোতারা সহজে বুঝতে পারেন যে এটা শুধু এই ছোটোখাটো কোনো গেম নয়, ইটস এ সিরিয়াস গেম, ইটস এ সো সিরিয়াস ম্যাটার। এবং সেটার সাথে তারেক জিয়ার সরকারের ভূমিকা কি আদৌ আমরা দেখতে পাচ্ছি কোনো শক্তিশালী ভূমিকা? কেন তিনি সেই আগের ওনার মার সরকারের সময় যেখানে জঙ্গিবাদের চারণভূমি হয়েছিল বাংলাদেশ, সেখানে এই মুহূর্তে আবার কেন এই একই দিনে, একই সময়ে, একই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি চীন দূতাবাসের এই ইমেল, দেখতে পাচ্ছি রুশ দূতাবাসে আক্রমণের ইমেল, সেই সাথে গত সপ্তাহে জাতিসংঘের সিকিউরিটি পরিষদের প্রতিবেদন, এবং বাংলাদেশ সরকারের ভেহেমেন্টলি অস্বীকার করা এরকম কিছু নাই। কয়েক জায়গায় বোমা বিস্ফোরণ ঘটেছে, বোমা পাওয়া গেছে বিভিন্ন জায়গায়, এমনও ঘটনা ঘটেছে এই একই সময়ের মধ্যে, গত এই আগস্ট মাসের মধ্যেই। সেটাই সম্পূর্ণভাবে যদি কোনো একটা মাসকে, গত 15 বছর যে ফেসিস্ট সরকার ছিল, তথাকথিত শেখ হাসিনা সরকারকে যারা ফেসিস্ট সরকার বলে, সেই গত 15 বছর আমরা শুধু যেভাবে 5ই অগস্ট ঘটানো হলো, সেটা আমরা দেখতে পেয়েছিলাম হোলি আর্টিজানে। এবং হোলি আর্টিজানের মানুষ যাদেরকে জেলে পুরে রাখা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। নরসিংদী জেলখানায় যাদেরকে, যে জঙ্গিদেরকে রাখা হয়েছিল তাদেরকে সরকার পরিবর্তনের আগেই জেল ভেঙে নিয়ে যাওয়া যায়। সেই বিষয়ে যখন বাংলাদেশ প্রিজন সিস্টেমের যিনি প্রধান, তাকে কি বলে আমি জানি না, উনি যখন আইজি প্রিজন, তো ওনাকে যখন ওনাকে মুখ খুললেন, ওনাকে রিমুভ করে দেওয়া হলো। তাহলে কি সরকার আসলে কে চালাচ্ছে? সরকার কি আসলে বিএনপি চালাচ্ছে, না সরকার চালাচ্ছে সেই জঙ্গি গোষ্ঠী? এইটা নিয়ে যেরকম প্রশ্ন, আরেকটা তথ্য আমি ইতিমধ্যে বলেছি, কিন্তু আমি আবারও রিপিট করতে চাই যে আশঙ্কা হচ্ছে নট অনলি সাংবাদিক মহলে, আশঙ্কা হচ্ছে রিয়েল জায়গায় যারা গোয়েন্দারা ইতিমধ্যে প্রতিবেদন জমা করেছেন যে বাংলাদেশের বড় ধরনের কোনো জঙ্গি আক্রমণ হতে পারে। এই বিষয়টা এই সরকারের কি নিয়ন্ত্রণে আছে, না অন্য কোনো ক্রীড়ানক পিছন থেকে খেলছে? সেটাই আমাদের দেখার বিষয়, অপেক্ষা করার বিষয়।
আর যদি তাই হয়, আপনি যে আশঙ্কাটার কথা বললেন, এবং এটি বাংলাদেশের ভেতর থেকেও কিন্তু করা হচ্ছে, অনেকেই এটি বলছেন, যদি তাই হয়, এইসব ক্ষেত্রে এটা তো ছোটখাটো বিষয় না। এতদিন আমাদের না হয় বাংলাদেশে জেএমবি, হরকাতুল জিহাদ এইসব, কিন্তু এখন যখন আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে জাতিসংঘ থেকে যে প্রতিবেদন, সেখানে কিন্তু সরাসরি আল কায়দার ডাইরেক্ট তাদের নামটি ব্যবহার করা হয়েছে, কোনো ভায়া মিডিয়া বা এজেন্টের বিষয় না। ফলে যেই দেশেই আল কায়েদার সরাসরি এই ধরনের তৎপরতা দেখা গেছে, সেইখানেই কিন্তু আমরা তৃতীয় কোনো জায়গা থেকে জঙ্গি নিধনের, সন্ত্রাসী নিধনের বড় কোনো উদ্যোগ দেখতে পাই। কি উদ্যোগ হয়, এইটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। কোন ধরনের উদ্যোগ আমরা অনেক মধ্যপ্রাচ্যের অনেক দেশে দেখেছি। এখন ভারত প্রতিবেশী দেশ হিসেবে কিন্তু বারবার তাদের যে ভয়ের একটাই কারণ, এই দেশে প্রতিবেশী বাংলাদেশে যদি জঙ্গির উত্থান হয়, এটি তাদের বড় ভয়। তো সেই ক্ষেত্রে আপনি যে দেশটিতে আছেন, সেই দেশে তারাও জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে এবং অ্যাকশনে যায়। আবার ভারতও যদি সেই ধরনের হয়, আবার চীনা দূতাবাস, যারা খুবই বড় একটি বাংলাদেশের ক্ষেত্রে ভূমিকা রাখেন, সেই অর্থাৎ এবার কিন্তু স্টেক হোল্ডার সব কিন্তু বিগ, বড় বড়। তো এই ক্ষেত্রে আসলে কি হতে পারে, আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে? আহ, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি এবং যে প্রশ্নটা আপনি উত্থাপন করলেন, এটা কিন্তু খুব সহজভাবে সহজ কথায় বলে ফেলা যাবে না। আমি প্রথম আরেকটু বিশ্লেষণ করে আসি। ইতিমধ্যে যে আমি লম্বা কথা বললাম, সেখানে বিশ্লেষণের চেয়ে আমি যে তথ্যগুলো একত্রিত ছিল আমার ব্রেনে, সেটাকে আমি ডিসবার্স করলাম। এখন কথা হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদন প্রসঙ্গে আমি কিছু বলব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনটিকে যদি আমরা হালকাভাবে দেখি, এটা হবে আমাদের জন্য চরম দুর্ভাগ্য। কারণ আপনি আপনার প্রশ্নে কিন্তু উল্লেখ করেছেন, তারা মেনশন করেছে আল কায়দা। আল কায়দা মেনশন করে, যাতে এটা আল কায়দারও তো বিভিন্ন গোষ্ঠী আছে, সেখানে উনি ওনাদের প্রতিবেদনে উইদিন ব্র্যাকেটে মেনশন করেছেন AQIS। সো ওনারা একদম সুনির্দিষ্টভাবে জেনে এই প্রতিবেদন, এটা জাতিসংঘের সিকিউরিটি পরিষদের, পৃথিবীর মানে জাতিসংঘের সবচেয়ে পাওয়ারফুল যে পরিষদ, সেইটা হলো সেই পরিষদ থেকে। আবারও বলছি, যারা এখন শুনছেন আগে, যে এই সিকিউরিটি পরিষদ নিতে পারে যে পৃথিবীর কোনো দেশে তারা জঙ্গি না হোক, সরকারের বিরুদ্ধে হলেও তারা মিলিটারি অ্যাকশন নেওয়ার রাখে। সেই প্রতিবেদনে এটা জাতিসংঘের সাধারণ পরিষদের বিষয় না, এটা জাতিসংঘের সেক্রেটারির বিষয় না, এটা জাতিসংঘের সেই নিরাপত্তা পরিষদের। অতএব বাংলাদেশের যে ছোট ছোট স্লিপার সেল আছে, এটাকে আরেকটু মেনশন করলাম এই জন্যে, সেখানে আল কায়দার অনেকগুলো ছোট ছোট সেল আছে। সবাই কিন্তু একত্রিতভাবে তাদের নির্দেশে কাজ করবে, ঘুমিয়ে থেকে উঠে। সেই কাজগুলো হচ্ছে ইতিমধ্যে। আপনি বলছেন এখানে ছোট বোমাবাজি হচ্ছে, ওইখানে হিন্দু নদান হচ্ছে, এইসবগুলো সব কিছু কিন্তু একত্রিতভাবে হচ্ছে। লজিস্টিক্স সাপোর্টের একটা হাব তারা তৈরি করছে সেখানে, এবং সেটাকে আমরা যে বাংলাদেশ সরকার বলছে অনুমান ভিত্তিক। দেখুন কতটা কন্ট্রাডিক্টরি। এই সরকার বলছে তথাকথিত ভলগার তুর্ক, যার বলছে জাতিসংঘের প্রতিবেদন মিথ্যা কথা, সেটা কোনো জাতিসংঘের প্রতিবেদন হিসেবে, সেটা তার ব্যক্তিগত বন্ধু, মদের টেবিলের বন্ধু, আরো খাস বাংলায় বললাম, মদের টেবিলের বন্ধু ডক্টর ইউনূসের অনুরোধে আমি ক্ষমতায় গেলে যাওয়ার জন্য তোমার একটা, এই যে মানুষগুলো মারা হলো, এটার একটা প্রতিবেদন তুমি তৈরি করে দেবে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের উনি একজন সিনিয়র কর্মকর্তা। সেই কর্মকর্তা ইউনূস সেন্টারের টাকা দিয়ে বাংলাদেশে গিয়ে ইউনূস সরকার যে নামগুলো দিয়েছেন, যে সংখ্যাগুলো দিয়েছেন, সেই সংখ্যাগুলো প্রকাশ করে বলছেন জাতিসংঘের প্রতিবেদন। এটাও বলেন জাতিসংঘের মানবাধিকারের কথা বলা হয়নি, সেটাও বলা হয়নি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানের প্রতিবেদন, বলা হচ্ছিল জাতিসংঘের প্রতিবেদন। দেখুন কত বড় মিথ্যা প্রপাগান্ডা। আজকে যখন
শেখ হাসিনা সরকার ক্ষমতা নেই, বাংলাদেশ বা সে ৭১-এর সরকার ক্ষমতা নেই, সেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলছে আল কায়দা, ইউ মেনশনড ইট, সেখানে তারা অস্বীকার করছে। অতএব আমরা এটাকে ছোট করে দেওয়া যাবে না। সেই সাথে এখন খেলোয়াড়দের কথায় আপনি চলে আসছেন। কূটনৈতিক পাড়ায় হুমকি নিরাপত্তা শেখ হাসিনার ১৫ বছরে যদি ঘটে থাকে সেটা সরকারের হয়তোবা যেটাকে বলে কনফিডেন্সিয়াল রিপোর্টে আছে, আমরা জানি না। এখন সরকারের কনফিডেন্সিয়াল রিপোর্টে আমি দুঃখিত, আপনার কথার মধ্য দিয়ে আমরা দুজনে যেহেতু সাংবাদিক, আমি একটু ইন্টারাপ্ট করি। আমার মাথায় ঢুকলো আপনার একটা শব্দ, সেইটা আবার একটু পিন করি, নয়তো পরে ভুলে যাব। সেইটা হচ্ছে এই যে আপনি বললেন বারবার, আমি বললাম যে জাতিসংঘ যখন আল কায়দার কথা বলছে, বাংলাদেশ সরকার সেটাকে উড়িয়ে দিয়েছে যে অনুমান নির্ভর। শব্দটা দর্শকদের একটু শোনার জন্য বলছি, অনুমান ভিত্তিক। তো এখন এই যে অনুমান, জাতিসংঘের সবচেয়ে সুপ্রিম যারা কমিটি, নিরাপত্তা পরিষদকে বাংলাদেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে না, তোমাদের এটা অনুমান নির্ভর। সেই অনুমান নির্ভরকেই কি জঙ্গিরা প্রমাণ করে দিল এই হুমকি দিয়ে? এমনটা হতে পারে কিনা, এই জায়গাটায় যদি আপনি আপনার ব্যাখ্যা যাওয়ার আগে এইটুকু একটু বলবেন কিনা, যে ওইটা তারা কনফার্ম করলো কিনা যে তোমরা আমাদেরকে পাত্তা দাও নাই, জাতিসংঘ আমাদের কথা বলছে, আমাদেরকে পাত্তা দাও নাই, এই নাও এবার দেখো, এমন কিছু কিনা? মজার উত্থাপন। থ্যাংক ইউ সো মাচ। দুইজন সাংবাদিক এবং আমরা এক পক্ষীয় আলাপ করছি না, আমরা দুইজনে আলাপ করছি। হ্যাঁ, এই কথাটা আমি হয়তোবা আপনার জন্যই তুলে রাখলাম। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যেভাবে বলেছেন সেটা একদম ওনার ভাষাটা এরকম, এসব ঢালাও বা সাধারণ মূল্যায়নের উপর ভিত্তি করে সরকার কোনো ধরনের বাস্তব বা অভিযানমূলক পদক্ষেপ গ্রহণ করবে না। এবং তার উত্তরে আপনি যেভাবে এখন ছেঁকে তুলে ধরলেন এই ডায়মন্ড বা সেটা হলো যে হ্যাঁ, তারা বলছে যে আমরা মরিনি, আমাদের তাদেরকে মরিয়া প্রমাণ করতে, তাদের একটু অপমান, এই আল কায়দার যারা, তাদের একটু অপমান, তারা অপমানিত বোধ করছিলেন কিনা, অপমানিত বোধ করছে। এবং সেখানে যে আন্তর্জাতিক খেলোয়াড়দের ইঙ্গিত নেই, সেটা আমরা এই মুহূর্তে হয়তো বা বলতে পারবো না, নাই এই মুহূর্তে বলবো না যে আছে। আমরা এটার জন্য অপেক্ষা করতে হবে যে এই খেলোয়াড়রা কাদেরকে খেলাচ্ছেন, কাদেরকে স্লিপিং করছেন। কিন্তু যেটা মনে হচ্ছে, আমি আপনার সাথে তৌফিক গাইয়ে, এই গ্যারাকলে কি বাংলাদেশ তার গতি হারাবে? এটা আমার প্রশ্ন, কিন্তু আমি উত্তর দিব যে না হারানোর তো আমার কাছে কোনো কারণ নেই। কারণ তারেক জিয়ার যে সরকার, আমি এখন দেখছি যে সকল দিক থেকেই এই সরকারকে বলা হচ্ছে, প্রধানকে বলা হচ্ছে পরাধীন প্রধানমন্ত্রী। একদম এটা বিশ্বব্যাপী এখন সাংবাদিকরাও ইউজ করছেন, পরাধীন প্রধানমন্ত্রী। তো এই পরাধীন প্রধানমন্ত্রী, উনি ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, বর্তমান সরকারের শত্রু দেশ হতে পারে, কিন্তু প্রতিবেশী হিসাবে তো এটা রিপ্লেসমেন্ট করার উপায় নেই। অতএব এই বড় প্রতিবেশীর বাড়িতে উনি যাবেন, সেটা সকালে বলেন যাচ্ছি, যে ওনার দেশে ফেরা লন্ডন থেকে, একই ঘটনা, আমি যে দেশে ফিরবো এটা তো আমার উপর নির্ভরশীল না। লোকটা আর সহ্য করতে পারেনি। লোকটা সহ্য করতে না পেরে সত্য কথাটাই বলে দিচ্ছেন, আরে ভাই আপনি ডাকলেই কি আমি আসতে পারবো না, আমার তো হাত পা বাঁধা। ঠিক একই অবস্থায় উনি ভারতে যাবেন, তাকে ভারতে না গিয়ে পাঠানো হলো মালয়েশিয়া ভায়া করে সুদূর চীন দেশে বিদ্যা অর্জনের জন্য। সেই সুদূর চীন দেশ থেকে উনি বিদ্যা অর্জন করে হুমকি ধামকি দিচ্ছেন যে আমি ভারতে যাব না। এটা ওনার মৌলিক কথা না। পিছনে এখন আমি যতই মুখে হাসি রেখে কথা বলি, কারণ আমার এটাই স্বভাব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হয়তোবা সত্য মারুফ ভাই, সেটা হলো যে বাংলাদেশ কি গণতন্ত্র হারাচ্ছে? আমি এই কোন গণতন্ত্রের কথা বলছি? এখন তো কোনো গণতন্ত্র নেই, তারপরেও তো তথাকথিত একটা নির্বাচিত সরকার বসা। পিছন থেকে কি ডক্টর ইউনূস এবং খলিলরা এখনো খেলছেন? তার পেছনে কি অন্য কোনো সশস্ত্র বাহিনী খেলছেন? তাহলে এই বিষয়গুলো আজকের গত এক মাসে এত বেশি ঘটছে কেন? আমি আপনার কাছে এই প্রশ্নটা করলাম। আমার যদি সুযোগ থাকে তাহলে আমি আরেকটু কথা বলি, সেটা হলো চীনা এবং রুশ দূতাবাসের যে ডিপ্লোম্যাটিক মিশনগুলো উড়িয়ে দেওয়ার যে ইমেলের ঘটনা, এটা বাংলাদেশের জন্য একটি জাতীয় সুরক্ষার বিরুদ্ধে, যে জাতীয় ন্যাশনাল সিকিউরিটির একটি অ্যালার্মিং সিগন্যাল হিসাবে যদি বাংলাদেশ সরকার না নেয়,
বাংলাদেশের আর্মি এটা না নেয়, তাহলে কখন নেবে? হ্যাঁ, এটা শুধুই এই ধরনের আলাপের ভেতর দিয়ে আমরা আলাপ করে চলে গেলে হবে না। তার সাথে এখন অবশ্যই আমি যুক্ত করতে চাই বা যুক্ত করতে পারি জয়শঙ্কর গত তাদের প্রেস কনফারেন্সে ওনাকে যখন বাংলাদেশ বিষয়ক প্রশ্ন করা হয় এবং তারেক জিয়ার ভারত ভিজিট সম্বন্ধে প্রশ্ন করা হয়, সেখানে উনি যে শব্দগুলো উচ্চারণ করেছেন সেটা আমি আপনার মাধ্যমে শুনিয়ে দিতে চাই। উনি যেভাবে বলছেন সেটা হলো, যে কোনো দ্বিপক্ষীয় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পারস্পরিক স্বার্থের মিউচুয়াল ইন্টারেস্টের পরীক্ষায় পাশ করতে হবে। আপনি বলুন, হোয়াট ডাজ ইট মিন? আপনি বলুন এখন আমাদের দর্শক শ্রোতাদের জন্য যে পরীক্ষায় পাশ করতে হবে। কি পরীক্ষা? কার সাথে পরীক্ষা? এবং সেটার জয়শঙ্কর এখন এরকম কঠিন, আমি বলবো ডিপ্লোম্যাটিক টার্মিনোলজির সর্বোচ্চ কঠিন, তারপরে হলো অস্ত্র প্রয়োগ। শুধু প্লিজ, আমি এখনই না, আমি সেই জায়গাটাই আমি বলছিলাম। আপনি যে মাঝখানে ডক্টর ইউনূসের কথা বলছিলেন, আমরা কিন্তু শপথ যেদিন হলো রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, সেই দিনের যদি ছবিটা আপনি একটু দেখে থাকেন, যে সেইখানে একেবারেই যেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে তার মন্ত্রীরাও মাঝে মধ্যেই কথা বলেন এবং তার কোনো কোনো ইস্যুতে তার বিচারের, তার যে দায় ভার নেওয়ার জন্য বলেন বিভিন্ন ভাবে, কিন্তু হঠাৎ করেই সেদিন দেখলাম তিনি ওই 5ই আগস্ট যেমন ডক্টর ইউনূসকে তিনি সাথে করে নিয়ে গেছেন গণভবনে, মানে এখন যেটা জাদুঘর করেছে, আবার এই শপথের দিন এক পাশে বসিয়েছেন তার স্ত্রীকে, আর এক পাশেই বসিয়েছেন তার মূল অভিভাবক ডক্টর ইউনূসকে। এর অথচ আবার শাহাবুদ্দিন চুপ্পুকে সেইখানে দাওয়াতও দেওয়া হয়নি। এটি নিয়েও কিন্তু আলোচনা শুরু হয়েছে। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে ডক্টর ইউনূসকে যে একেবারেই তার পাশে বসালেন, এইটার কোনো আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে কিনা? অনেকেই তো বলছেন যে তিনি আরো পরিষ্কার করে দিলেন যে তারেক রহমান মূলত এখনো ডক্টর ইউনূস, খলিলুর রহমান এদের হাতের গুটি হিসেবেই তারা মূলত উনি টিকে আছেন বা উনি সরকার চালাচ্ছেন। আপনার কি মনে হয়? আমরা ক্রিমিনোলজি পড়ার সময় আমরা চিত্র, বিভিন্ন লেখার ভঙ্গিমা, তারপর টার্ম ব্যবহার, তারপর কানের লতি, চোখের পাতা, এইসবগুলো নিয়ে পড়াশোনা করেছি। সেখানে এই চিত্রটা যেটা আপনি বলছিলেন, আমি সেটা শুধু দেখিনি, অনেকক্ষণ তাকিয়েছিলাম। এই চিত্রটা চিত্রকথা, এটা একটা একদম সুস্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশে কারা বাংলাদেশটা আসলে চালায়। না হলে বাংলাদেশের জনগণের, আমি এইটা বলি কিন্তু এটা সবসময় আমি না বলতে পারলেও সবাই শ্রোতারা মনে করবেন আমি বলে রাখলাম তথাকথিত নির্বাচনে। বাংলাদেশের একটি নির্বাচিত প্রধানমন্ত্রী, জনগণ দেশের মালিক, 18 কোটি জনগণ ভোট যেই কোটি কাষ্ট হোক, আমরা 18 কোটি জনগণের উনি প্রধানমন্ত্রী, উনি জনগণের প্রধানমন্ত্রী। তাদের পাওয়ার আছে জনগণের কাছ থেকে যে তারা নিজেরা একটা প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে। সেটা ভুল হোক, সেটা ইতিহাসে আমরা আনবো। সেই প্রেসিডেন্ট হবেন বাংলাদেশের প্রধান ব্যক্তি। সেখানে এটা হু ইজ ডক্টর ইউনূস? সেই রথে, সেই সামনের সেই রথে ইউনূসের একদম প্রধানমন্ত্রী, তারেক জিয়া বাদ দেন, প্রধানমন্ত্রী অফ বাংলাদেশ, তার পাশে যিনি বসবেন তার ভঙ্গিমাতে লক্ষ্য করেছেন? আপনি এখন আমাকে আবার ফিরিয়ে নিয়ে গেলেন স্কুলে। আমার এটা ব্যাখ্যা করতে হয়েছে চার্লস ইউনিভার্সিটি ইন প্রাগ, যে ছবি দেখে ব্যাখ্যা করতেছে, ব্যাখ্যা করো। আমাদের কোনো লিখিত পরীক্ষা ছিল না, আমাদের পরীক্ষা ছিল এরকম একটা, নিয়ে আসবেন টিচার, বলো যে এই যে দেখালাম, এখন তুমি তোমার কথা বলো, তুমি এটা থেকে কি পড়াশোনা তো করে আসছো। তো সেটা আমি লক্ষ্য করলাম যে এখানে রাজা, একজন রাজা বা মহারাজাকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, একজন সম্রাট পাশে বসে আছেন। সো এর চেয়ে সহজভাবে আমি আর কি বলবো? বাংলাদেশকে এখনো যারা চালাচ্ছেন, বাংলাদেশকে এখনো যারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখছেন, সেটা হলো ডক্টর ইউনূস এন্ড গং। কিন্তু একটি সংকেত আজকে আমার এক সিনিয়র জার্নালিস্ট তৌফিক মারুফের সাথে এই আলাপের আগে আলাপ করে আমি বুঝতে পারলাম
যে সেখান থেকে এটা বোধ হয় সময় তাদের ফুরিয়ে আসছে। এই যারা সম্রাটের ভূমিকা পালন করছেন বাংলাদেশে, কারণ সম্রাটদের পেছনে যারা সম্রাটদেরকে ফেলে দিয়েছিলেন ভারতের ইতিহাসে, তারা ছিল আমাদের ভারতীয় উপমহাদেশের বাইরের লোক। সেখানকার খেলোয়াড়রা মনে হয় সর্বশেষ এমন কোনো পরিস্থিতির সৃষ্টি কি করবেন যেখানে হয়তোবা এটা প্রলং করা যেতে পারে, যেরকম একটা দুর্বৃত্তকে, একটি বদমাইশকে তারা হত্যা করে, তার নাম হাদি, চেষ্টা করা হয়েছিল বাংলাদেশে এই ডক্টর ইউনূসের একটি অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করার। সেটা যে কোনো উপায়ই হোক, সেই আলোচনা অন্যদিন আপনার সাথে করবো বা শোনানোর জন্যে। সেই রকম কি প্রলং করার জন্য কোনো কিছু সৃষ্টি করবেন? এটা কি ব্যবহার করা হবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে? না বাংলাদেশের সমস্ত জায়গায়, যেটা আমরা আশঙ্কা করছি এই মুহূর্তে, যে জঙ্গি আক্রমণের ফলে সেখানে সরাসরি, যেটা আমাদের আমেরিকান যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য, আমরা জানি আফগানিস্তানে ঢুকেছেন, এই আফগানিস্তানে যখন আল কায়দা ছিল, এমনকি সিরিয়ার একটা বিরাট অংশ, যেটা এখনো পর্যন্ত সরকার সিরিয়ার কোনো সরকার দখলে নিতে পারেনি, আল কায়দাকে প্রতিহত করার জন্য আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা সেখানে অবস্থান করেছেন। সেই রকম পরিস্থিতি হলে আমরা আটকাবো কি করে? কোন দেশে আমেরিকার বিষয়টা হলো টোটালি, আমরা যেটা জানি যে আমেরিকার যেখানে যায়, সেখানে গিয়ে ফিল্ডে নেমে অন্য কোনো দেশ সেখানে তার সাথে কাজ করবে না, প্রতিহত করবে না। তবে চায়নাকে যেভাবে খেপিয়ে তোলা হচ্ছে এই বিভিন্ন কর্মকাণ্ডের ভিতর দিয়ে, এইটা যদি হয় শঙ্কার, সেই শঙ্কার যে পূর্বে ঢাকার মসনদ। এটা হলো আমার সর্বশেষ কথা। আপনার সর্বশেষ কথা দিয়ে আমি শেষ করব, এবং এইটা শিরোনামটা আসলে আপনি একদম শেষ জায়গায় এসে চূড়ান্ত ভাবেই আপনি বলে দিলেন যে যেইখানে এইভাবে জঙ্গিবাদের উত্থান হয় এবং সেই প্রক্রিয়া অন্যান্য দেশে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যেই পয়েন্টগুলো ধরে ধরে আজকে এক একটি দেশ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশও একেবারেই আমরা যে কথাটা বলি সেই আলামতটা কিন্তু একেবারেই হুবহু মিলে যাচ্ছে, এবং সেই রূট ধরেই কিন্তু এগোচ্ছে। আমাদের দেখতে হবে সামনে আসলে বাংলাদেশের ভাগ্যে কি আছে। শুধুমাত্র না, দয়া করে শেষ করবেন না, আপনি অনুমতি দেন, আমার আরো একটা সেন্টেন্স বলার রয়ে গেছে। জি প্লিজ প্লিজ। আপনি আপনার প্রশ্নে জিজ্ঞেস করেছিলেন, সেটা আমি উত্তর দিতে পারিনি। সেটা ছিল যে ভারতের এই পূর্বাঞ্চলে এই আরেকটি কাশ্মীর কি ভারতীয় করতে পারবে কিনা, এফোর্ড করতে পারবে কিনা। এই প্রশ্নটা আপনি অন্যভাবে করলেও আমি আমার বললাম, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বা মস্তিষ্ক যিনি স্বপ্নদ্রষ্টা, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আন্তর্জাতিক প্রেক্ষিতকে এমন সুচারুরূপে ওনার পক্ষে নিয়ে আসেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নিয়ে আসেন, সেখানে আজকের জয়শঙ্কর যে কথাটা বলেছেন পরীক্ষায় পাশ করতে হবে, সেই সময়ের সেই যে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব, সেটা পাশ করেছেন বলেই তখন ভারত তাদের স্বার্থ আছে বলেই আমাদের একত্রিতভাবে পাকিস্তানি এই 93,000 সৈন্যকে আত্মসমর্পণ করতে হলো। সেখানে কিন্তু এই কথাগুলো বলার মৌলিক শব্দটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এখন পেয়ে গেলাম। সেটা হলো যে একটা স্থিতিশীল পূর্বাঞ্চলীয় রাষ্ট্র। কারণ ভারত সরকার সেদিন বিপদে পড়েছে, বিপদ মানে আলোচনা হচ্ছিল যে আমরা কি পূর্বে আরেকটি মিনি পাকিস্তান বানাবো কি না।